নমস্কার, জীবনের আলো অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরও একবার জানাবো অনেক অনেক স্বাগত। নিজের জীবনকে জানতে হলে, চিনতে হলে অবশ্যই জন্মছক বিচারের প্রয়োজনীয়তা রয়েছে। আর জন্মছক মানে সেখানে সাজানো গোছানো থাকে বেশ কিছু গ্রহ এবং ছায়াগ্রহ। গ্রহ এবং ছায়াগ্রহের মধ্যে অবশ্যই শনিদেব এবং রাহু আর কেতু, এদের নিয়ে কিন্তু আমাদের একটা ভয়, ভীতি, আশঙ্কা সর্বদা থাকে। সকলকে নিয়ে একসাথে আলোচনা করতে পারবো না, তবে আজকে একটু রাহু নিয়ে আলোচনা করব। সামনে কিন্তু কৌশিকী অমাবস্যা, গুরুত্বপূর্ণ একটি দিন, সেই দিনটির কথাও আমরা ভুলবো না। পাশাপাশি রাহুর ভূমিকা আমাদের জীবনে কি, সেটা কি ভালো নাকি মন্দ, আমার জীবনে ভালো আপনার জীবনে মন্দ, নাকি আপনার জীবনে ভালো আমার জীবনে মন্দ, এই বিষয়টা একেবারে পরিষ্কার করে জেনে নেবো। অবশ্যই জানবো সেই মানুষটির কাছ থেকে যে মানুষটি জানেন, কারণ জানা অভিজ্ঞ মানুষের থেকেই জানুন, তাহলে জানাটা আপনার সম্পূর্ণভাবে সঠিক হবে। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন পিএইচডি ইন অ্যাস্ট্রো বাস্তুবিদ, হস্তরেখাবিদ, স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী। প্রথমেই তাকে জানাই ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, রাহু গ্রহ অর্থাৎ রাহু একটা ছায়া গ্রহ। আমরা বারবার বলি যে 27টা নক্ষত্র, 12টা রাশি রয়েছে এবং 9টা গ্রহ। এই 9টা গ্রহের মধ্যে দুটো যে গ্রহ, সেটা দুটো হচ্ছে রাহু, একটা হচ্ছে কেতু। এরা দুজনেই ছায়া গ্রহ, কিন্তু আমরা গ্রহ হিসাবে কিন্তু ক্যালকুলেট করে থাকি। কিন্তু এই ছায়া গ্রহের কিন্তু বিশেষ ক্ষমতা রয়েছে, কারণ আপনার জন্মছকে কোন নক্ষত্রে গিয়ে অবস্থান করছে এবং তারপরে কোন ডিগ্রিতে অবস্থান করছে এবং কোন ভাবে গিয়ে অবস্থান করছে, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ রাহুর কিছু ক্যারেক্টার রয়েছে। কারণ এখানে অবশ্যই আমি বলবো যে রাহু এবং কেতু কীভাবে সৃষ্টি হয়েছিল সেটা আমি পরবর্তীতে আসছি। কিন্তু এই রাহু কেতু যেখানে অবস্থান করে সেই জায়গাটা কিন্তু ভীষণভাবে কিন্তু এফেক্ট করে। অর্থাৎ কখনো ভালো হয়, কখনো খারাপ হয়। অর্থাৎ ভালো কতটা হবে, খারাপ কতটা হবে, সেটা সম্পূর্ণভাবে আপনার ওই জন্ম ছকের ওপর ডিপেন্ড করবে। কারণ রাহু সবসময় জেনে রাখুন যে রাহু সবসময় তার মধ্যে যে আশা আকাঙ্ক্ষা, তার যে কোনো জিনিস করার ক্ষেত্রে যে লিমিট, সেটা কিন্তু ক্রস করে যায় এরা। অর্থাৎ একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে এরা কোনো সময় থাকতে পছন্দ করে না। আনলিমিটেড চাহিদা, এবং এই আনলিমিটেড চাহিদার জন্য রাহুর কবলে পড়ে বহু মানুষ নিজেদের যে জায়গা, সেই জায়গাগুলো হারিয়েছে। বিগত দিনে দেখা গেছে, এখনও দেখা যায়, বর্তমানেও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গার ক্ষেত্রে। সেই জন্য বলবো, অনেক জাতক জাতিকার ক্ষেত্রে এই রাহুর কবলে পড়লে কিন্তু জীবনে অনেক কিছু সমস্যার মধ্যে পড়তে পারেন। আবার রাহুই আপনাকে কিন্তু ভালো জায়গায় কিন্তু প্রতিষ্ঠাবান করিয়ে তুলতে পারে। তাহলে এই রাহু কীভাবে সৃষ্টি হয়েছে? রাহু কেতু আমরা জানি জন্ম ছকের রাহু দেখবেন যেখানে অবস্থান করছে, ঠিক তার 180 ডিগ্রি অ্যাঙ্গেল, অর্থাৎ 180 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু কেতু থাকে। এবং এই রাহু এবং কেতু নির্দিষ্ট যে ভাব, আমরা যেহেতু আজকে রাহু নিয়ে আলোচনা করছি, রাহুর নির্দিষ্ট ভাব বলে কিছু নেই। কিন্তু আমরা সাধারণত দেখেছি যে রাহু বায়ু রাশিতে এরা ভালো ফল দেয়। যেমন বায়ু রাশি বলতে সেক্ষেত্রে হচ্ছে মিথুন রাশিতে ভালো ফল দেয়, এবং তার সঙ্গে সঙ্গে তুলা রাশিতে ভালো ফল দেয় এরা, কুম্ভ রাশিতে ভালো ফল দেয়। কিন্তু রাহুর যেটা বলা হয় তুঙ্গস্থ ফল দেয়, ভালো, খুব বেটার, মানে খুব খুব ভালো ফল দেয়, সেটা হচ্ছে কিন্তু মিথুন রাশিতে। আবার এটার কিন্তু ব্যতিক্রমও রয়েছে। অনেক ক্ষেত্রে এটার দুরকম মনোভাব কিন্তু জায়গা রয়েছে। কখনো কখনো বলা হচ্ছে যে বৃষ রাশিতেও কিন্তু ভালো ফল দেয়। কিন্তু আরেকটা জায়গা খুব ভালো বা নিজস্ব ভাব বলে আমরা অনেক ক্ষেত্রে অনেকভাবে ট্রিট করে থাকি, সেটা হচ্ছে কিন্তু কন্যা রাশিতে। অর্থাৎ কন্যা রাশিতে যদি রাহু থাকে, তাহলে সেই জাতক জাতিকা প্রতিষ্ঠাবান হয়। এগুলো সাধারণত দেখা যায়। কিন্তু ওই রাহুর সঙ্গে অন্য কোনো গ্রহের কানেকশান কি আছে, যদি শনি কানেক্টেড হয়ে যায় বা অন্য কোনো গ্রহ কানেক্টেড হয়ে যায়, তাহলে সেই জন্মছকটা কিন্তু ডিস্টার্ব জায়গা তৈরি হয়ে যায়। তাহলে এই হচ্ছে রাহুর একটা বেসিক ধারণা আপনাদেরকে দিলাম, যে আমাদের জন্মছকের কোথায় কীভাবে অবস্থান করলে কোথায় কি হয়। এবং এরপরে বলবো অবশ্যই যে রাহুর কীভাবে জন্ম বৃত্তান্ত এবং কীভাবে তার রাহু কেতু সৃষ্টি হলো, এবং তার সঙ্গে সঙ্গে রাহুর কবলে পড়ে কত মানুষ একদম খারাপ জায়গায় চলে গেছে, কিভাবে গেছে, কেন গেছে, এবং কোন
কানেকশানের কারণে গেছে সেগুলো নিয়েও কিন্তু আলোচনা অবশ্যই থাকবে। অবশ্যই রাহু নিয়ে আমরা আলোচনা শুনবো, এবং আমার জন্মছকে বা আপনার জন্মছকে রাহুর অবস্থান ঠিক কোথায়, রাহু কি একা অবস্থান করছে নাকি তার সাথে অন্য কেউ অবস্থান করছে, এবং সেটা কি আমার জন্য ভালো নাকি আপনার জন্য মন্দ, শুনতে কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু আপনার জন্মছকটা বিচারের প্রয়োজনীয়তা 100% রয়েছে, নাহলে আপনি আপনার জীবনে রাহু বলুন, কেতু বলুন, শনিদেব বলুন বা অন্যান্য গ্রহদের অবস্থানটা বিন্দুমাত্র কিন্তু টের পাবেন না, বুঝতে পারবেন না, বা তারা আপনার জীবনে কি প্রভাব বিস্তার করছে সেটাও জানতে পারবেন না। সে কারণে সকলকে বলবো জন্মছক বিচারের কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে, এবং যারা দীর্ঘদিন অনুষ্ঠান দেখছেন তারা কিন্তু যোগাযোগ করছেন, জন্মছক বিচার করছেন, ভীষণ ভালো রেজাল্ট পাচ্ছেন, এটা আমরা কিন্তু প্রত্যেকেই জানি। টিভি স্ক্রিনে যাওয়া নাম্বারগুলো অবশ্যই কিন্তু নোট করবেন, এবং সেই নাম্বারে ফোন করে কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে। তবে রাহু কেতুর যে গল্প এবং তার পাশাপাশি রাহু কেতুর যে আলোচনাটা দাদা বলছিলেন করব, সেটা একটু শুনবো। নিশ্চয়ই। দেখুন, রাহু কেতুর মানে আমাদের এর আগে আমরা বিভিন্ন পুরাণ তত্ত্বে যেগুলো দেখেছি তাতে হচ্ছে যে অসুর এবং দেবতারা যখন সমুদ্র মন্থন করেছিল এবং সেই সমুদ্র মন্থনে সেখানে 14টা রত্ন উঠে এসেছিল, এবং তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ ছিল অমৃত সুধা। এবং এই অমৃত সুধার যে প্রাপ্তির ক্ষেত্রে ছিল সেটা দেবতাদেরই প্রাপ্তির জায়গা ছিল, সেক্ষেত্রে কিন্তু অসুররা সেটা পায়নি। এবং এই অসুররা যখন পায়নি, দেবতারা যখন পেয়েছিল, কিন্তু তাই অসুরদের মধ্যে একজন ছিল খুব চালাক ছিল, ভীষণ চালাক ছিল, এবং সে তার চেষ্টা করছিল যাতে ওই অমৃত সুধা সে পান করতে পারে, এবং সেই মতো অবস্থায় সে ছদ্মবেশে দেবতাদের সঙ্গে মিশে গেছিল। এবং যখন দেবতারা সেই অমৃত সুধা পান করছিল, তখন সেও কিন্তু, অর্থাৎ সেই অসুর কিন্তু সেও কিন্তু সেই পান করতে যাবে এই মতো অবস্থায় তাকে দেওয়া হয়ে গেছিল, কিন্তু সে সবে মানে মুখে নিয়েছে এই মতো অবস্থায় সূর্যদেব এবং চন্দ্রদেব এরা দুজন দেখে চিনতে পেরেছিল সে অ্যাকচুয়ালি দেবতা না, সে অসুর। এবং সঙ্গে সঙ্গে তখন সে বিষ্ণুকে তারা জানায়, যে বিষ্ণুদেবকে জানায় যে এ অসুর, কিন্তু এ দেবতাদের মধ্যে কেউ না। সঙ্গে সঙ্গে বিষ্ণুর হাতে ছিল চক্র, এবং সেই চক্র ছেড়ে তার গলা ছেদ করে দেয়, অর্থাৎ গলার থেকে মুন্ডু পর্যন্ত একটা অংশ হয়ে যায়, আর গলার থেকে অর্থাৎ পা পর্যন্ত আর একটা ধর সেটা আলাদা হয়ে যায়। এবং এই যে দুটো ভাগ হয়ে গেল, একটা ভাগ হচ্ছে যেটা দেহর পর্যায়ে পড়ে, সেটা হচ্ছে কেতু বলা হয়, তাই বলা হয় কেতুর কোনো দৃষ্টি নেই, অর্থাৎ কেতু এই অংশটা, আর মুন্ডু পর্যন্ত অর্থাৎ মাথার থেকে গলা পর্যন্ত এই অংশটাকে রাহু বলা হয়। কারণ সেই জন্য বলা হয় রাহুর কিন্তু কোনো কিছু মানে রাহু যাই ভক্ষণ করুক না কেন গলা দিয়ে বার হয়ে যায়, ও কিন্তু সেই জন্য বলা হয় রাহুর যা কিছু চাহিদা আনলিমিটেড, এরকে কোনো দিন মানে মানে বলা হয় যে এটাকে কোনোভাবে তার মানে ইচ্ছা পূরণ করা সম্ভব হবে না। কোনো জাতক জাতিকা তাকে বলা হয় যে কোনোভাবে সে তার মানে মুষ্টিগত জায়গায় থেকে সে তার যে ইচ্ছা সেই পূরণ করার ক্ষমতা তার মধ্যে কিন্তু সে নেই। সেই জন্য সব সময় তার মধ্যে আনলিমিটেড চাহিদা, আনলিমিটেড সব কিছু তার মধ্যে প্রবণতাগুলো দেখা যায়। এবং সেই জন্য একটা জাতক জাতিকার দেখবেন যে রাহু যদি কোনো কারণে খুব নেগেটিভ জায়গাটা তৈরি করে, বা দেখা গেলো এমন কিছু ভাবগত কানেকশান অনুযায়ী তার সত্যি করে ভীষণ নেগেটিভ কানেকশান পাচ্ছে, তাহলে সেই রাহুর প্রভাবে সেই জাতক জাতিকা সবসময় সেই খারাপ কাজেই লিপ্ত থাকবে। যদি দেখা গেল যে একটা জাতক জাতিকা সেই খারাপ কাজে কোনো একটা সোর্স পেয়েছে, সে খারাপটা কাজটাই করছে, এবং সেই কাজটা দিনের পর দিন চালাকির মাধ্যমে, দিনের পর দিন গোপনীয়তার মাধ্যমে অনেক দূর পর্যন্ত পৌঁছে যাবে, এবং যখন এটা ধরা পড়বে তখন দেখা গেল যে সত্যি করেই সব শেষ। তাহলে এই জায়গাগুলো কিন্তু রাহুর কবলে হয়। তাই রাহুর সঙ্গে যদি বলা হয় যে মঙ্গল কানেকশান পেয়ে যায়, তাহলে বলা হয় ছন্ন ছড়া দোষ। আর ওই রাহুর সঙ্গে যদি শনি কানেকশান পেয়ে যায়, তাহলে বলা হয় যে শাপিত দোষ। আমি বলবো এই দোষগুলো কেন হয়, কি কারণে হচ্ছে, এবং তার কি ফল আপনি পাচ্ছেন, সেটা আপনি একদম যদি থাকে তাহলে একদম মিলিয়ে দেখে নেবেন, আপনার সেই সমস্যাগুলোই থাকবে। আর এই রাহুর সঙ্গে বৃহস্পতি যদি কানেকশান পায়, তাহলে বলা হয় গুরু চণ্ডাল দোষ। এবং এই রাহুর সঙ্গে চন্দ্র যুক্ত হয়, বলা হয় কিন্তু সেক্ষেত্রে যে আমরা বলে থাকি না, আমাদের দেখবেন যে আমাদের দুটো বছরে 4টে এই ধরনের যোগ তৈরি হয়, এবং আমরা সাধারণত দেখতে পাই, অর্থাৎ রাহুর সঙ্গে রবি আর রাহুর সঙ্গে চন্দ্রের অবস্থানে
যেটা আমরা বলে দিই গ্রহণ দোষ, অর্থাৎ চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ। তাহলে এটা রাহুর কবলেই হয়। এবং দেখবেন যে যাদের ক্ষেত্রে এই সূর্যগ্রহণের কানেকশান রয়েছে, অর্থাৎ রাহুর সঙ্গে রবি কানেকশান রয়েছে, যে গ্রহণ দোষ, তার কারণে তার মধ্যে অনেক প্রতিভা থাকবে, কিন্তু সেই প্রতিভা সে কিন্তু কাজে লাগাতে পারবে না, বরঞ্চ তার না কাজে লেগে অন্যের কাজে সে লাগাবে এবং অন্যরা তার উপদেশ নিয়ে তারা খুব ভালো জায়গায় পৌঁছে যাবে। তাহলে এটা হচ্ছে সূর্যগ্রহণের ছায়া তার মধ্যে, তার জন্মছকে রয়েছে। এবং তার কারণে অর্থাৎ দেখবেন যে আমাদের বাস্তবে আপনি দেখতে পারবেন, যদি দিনের বেলা কোনো কারণে সূর্যগ্রহণ আপনি দেখতে পারেন নিজের চোখে, আপনার সেই রকম যদি সম্মুখীন কোনো দিন পান বা কোনো দিন আপনার সেই রকম সুযোগ যদি আসে, তাহলে দেখবেন যে দিনের বেলা সূর্য খুব মধ্য আকাশে খুব ভালোভাবে ছিল, হঠাৎ করে কিছুক্ষণের মধ্যে পুরো অন্ধকার হয়ে গেল। যখন সূর্যগ্রহণটা হবে দেখবেন যে কিছুক্ষণ সময়ের জন্য পুরোপুরি অন্ধকার হয়ে যাচ্ছে, আপনার আগে লাইট জ্বালাতে হবে তারপরে দেখতে হবে, একদম রাতের মতো অন্ধকার হয়ে যাবে। অনেক বছর আগে একবার হয়েছিল, আবার কিন্তু আগামী কয়েক বছরের মধ্যে সেটা আপনি পাবেন। তা যাই হোক, এই যে কানেকশান, অর্থাৎ আপনার মধ্যে প্রতিভা রয়েছে, আপনার মধ্যে উজ্জ্বল প্রতিভা রয়েছে, কিন্তু সেই প্রতিভা আপনার ওই গ্রহণ দোষের কারণে আপনি কাজে লাগাতে পারছেন না। তাহলে এগুলোর প্রতিকার প্রতিবিধান আছে। আমি বারবার বলি, সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান, সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে অবশ্যই পারে, যদি আপনি সঠিকভাবে মেনে চলেন। আর তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে শাপিত দোষ, অর্থাৎ ওই শনির সঙ্গে রাহু। দেখুন, রবি যেমন একটা খুব পাওয়ারফুল গ্রহ জন্মছকের, সেরকম শনিও কিন্তু যথেষ্ট পাওয়ারফুল একটা গ্রহ জন্মছকের জন্য। কেন আমি বলছি, কারণ হচ্ছে শনি হচ্ছে আমাদের কি না কর্মদাতা, অর্থাৎ নেটাল চার্টের দশমপতি আর একাদশপতি। তাই সেই জন্য এই শনি যদি কোনো কারণে পীড়িত হয়ে যায়, শনি একমাত্র কিন্তু ভীষণভাবে পীড়িত হয় সেটা হচ্ছে রাহু কানেক্টেড হয়ে গেলে, এবং সেই রাহু যদি অশুভ কানেকশান পায় নক্ষত্রগত কানেকশান অনুযায়ী, তাহলে কিন্তু সেই শনির দ্বারা অনেক ক্ষেত্রে অনেক হওয়া কাজে লাস্টে গিয়ে বাধা পাবেন। দেখবেন যে লাস্ট মোমেন্টে গিয়ে আপনার কাজগুলো হচ্ছে না, আটকে যাচ্ছে। এবং জীবনে যদি আপনার সেইভাবে কানেকশান, অর্থাৎ বলা হয় যদি এরা অষ্টম বা দশমে কানেকশান পেয়ে যায় এবং এই ধরনের শাপিত দোষ থাকে, তাহলে জীবনে এরা কোনোভাবে প্রতিষ্ঠা লাভ করতে পারে না। সারাটা জীবন একজনের আন্ডারে থেকেই, অর্থাৎ বিবাহের পরে দেখা গেলো তার লাইফ পার্টনারের আন্ডারে থেকে তার জীবনটাকে পরিচালনা করতে হয়। তাহলে এতটা কিন্তু বিষধর জিনিস এই রাহু। আবার দেখা যাচ্ছে যে এই যে রাহুর সঙ্গে দেখা যাচ্ছে যে মঙ্গল কানেকশন হয়েছে। আমরা যা বলি যে মঙ্গলের প্রভাবে কি হয়, আমরা সাধারণত দেখে থাকি যে মঙ্গল যদি সঠিক জায়গায় না থাকে তাহলে আমরা বলি মাঙ্গলিক দোষ। কিন্তু এই মঙ্গলের সঙ্গে যদি রাহু যুক্ত হয় তাহলে কতটা ভয়ানক পরিস্থিতি হতে পারে আপনি কল্পনা করতে পারবেন না। কারণ একটা জাতক জাতিকার দেখবেন রেগে গেলে তাদের কিন্তু রাখা যায় না, এবং ভীষণভাবে রেগে যায়, এবং তারা যখন রেগে যায় তাদের মনে হয় যেন তাদের মধ্যে তারা নেই। এরকম মুভমেন্ট কিন্তু সাধারণত আমরা দেখে থাকি। একদম অবশ্যই। আজকে কিন্তু আমরা আলোচনা করছি রাহু নিয়ে। মাঝে মধ্যে কি একটু অবাক লাগে না যে ভগবান আমাদের প্রত্যেককেই মানুষ করে পৃথিবীতে পাঠিয়েছে, আমাদের প্রত্যেকের দুটো হাত আছে, দুটো পা আছে, দুটো কিডনি রয়েছে, একটা লিভার রয়েছে, একটা হার্ট রয়েছে, কিন্তু তারপরও প্রত্যেকটা মানুষের থেকে আলাদা। কিসে আলাদা? এক তো চেহারার দিক থেকে আলাদা, দেখতে আলাদা, আরেকটা হচ্ছে তার ভাগ্যের দিক থেকে আলাদা। অর্থাৎ আমাদের ভাগ্যটা কতটা ইম্পর্টেন্ট এটা বোধহয় আমরা প্রত্যেকেই কিন্তু বুঝতে পারি। কেউ কিন্তু অবশ্যই কোটিপতি, কেউ আবার সাধারণ একজন মানুষ, প্রত্যেক দিন পরিশ্রম করে প্রত্যেক দিনের কিন্তু অন্যটা তাকে সঞ্চয় করতে হয়। কেন এই পরিবর্তন? সবটা আমাদের জন্মছকের জন্য। তাই এতটা ইম্পর্টেন্ট একটা জিনিসকে আপনি যদি গুরুত্ব না দেন তাহলে আপনি এখনো অনেকটা পিছিয়ে রয়েছেন। আর অ্যাস্ট্রোলজি বা অ্যাস্ট্রোলজার এই বিষয়টা এতটা প্রাচীন, এবং সেই প্রাচীনকাল থেকে এটা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত, এবং এটা কিন্তু ভীষণ কাজের। যদি সত্যিকারের কোনো অভিজ্ঞ মানুষের থেকে আপনি কাজে লাগান আপনার ভাগ্যকে, তাহলে কিন্তু সে আপনার ভাগ্যের 100% কিন্তু বেনিফিট আপনাকে দিতে পারে। আবার যদি আপনি না জেনে ভুল ভাল পদক্ষেপ যদি তোলেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি কিন্তু নরক যন্ত্রণাও ভোগ করতে পারেন। তাই চট করে বলবো, একজন অভিজ্ঞ মানুষের পরামর্শ নিন, এবং অভিজ্ঞ মানুষের পরামর্শ নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে হবে। গৌতম দার অনুষ্ঠান দেখছেন, তার মানে গৌতম দার প্রতি বিশ্বাস, আস্থা, ভরসা আপনার সম্পূর্ণভাবে রয়েছে। স্ক্রিনের নাম্বার
9836410969 এই নাম্বারটি আপনাকে নোট করতে হবে। তাছাড়া 8335805241 এই নাম্বারটি আপনাকে কিন্তু নোট করতে হবে। পাশাপাশি বলবো রবিবার করে কাঁচরাপাড়াতে ওনাকে কিন্তু পেয়ে যাচ্ছেন দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এছাড়া সোমবার করে ব্যারাকপুরে কিন্তু ওনার চেম্বার থাকে দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত, যেটা ব্যারাকপুর স্টেশনের একেবারে কাছে। এছাড়া সেই দিনই অর্থাৎ সোমবার করে শ্রীরামপুরে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন বিকেল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। মঙ্গলবার কালীঘাট রাসবিহারী এভিনিউ লেক মলের একেবারে পিছনে এখানে কিন্তু চেম্বার রয়েছে। তার পাশাপাশি বলবো বুধবার করে কিন্তু হাওড়ায় চেম্বার রয়েছে, বৃহস্পতিবার করে কৃষ্ণনগরের চেম্বার রয়েছে, শুক্রবার ওনাকে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা হাতিবাগান চেম্বারে। আর এছাড়া বলবো আগামী কাল কিন্তু বহরমপুরে চেম্বার রয়েছে। মুর্শিদাবাদের বন্ধুদের জন্য বলবো এখনো কিন্তু সুযোগ রয়েছে, বহরমপুরে যদি যোগাযোগ করতে চান তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের ফোন করতে হবে। এছাড়া মেছেদা, বর্ধমান, তারাপীঠ, শিলিগুড়িতেও কিন্তু চেম্বার থাকে। যারা এখানে বুকিং করতে চান একটু হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনাদের ডেট বলে দেওয়া হবে। তার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ একটি গুরুত্বপূর্ণ সময় যেটা বছরে একটি বারই আসে, সেটা হচ্ছে আমাদের কৌশিকী অমাবস্যা। সামনের 2 তারিখ কিন্তু কৌশিকী অমাবস্যা এবং সেদিন কিন্তু ওনার নিজস্ব গৃহ মন্দিরে পুজো, হোম যজ্ঞ সব কিছুর ব্যবস্থা থাকবে অবশ্যই আপনার জন্য। তাই সেখানেও যদি আপনারা অংশগ্রহণ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং যোগাযোগ করুন। আর আমার মনে হয় যে দাদা এই কৌশিকী অমাবস্যাটা তো ভীষণ গুরুত্বপূর্ণ এবং এই দিনটাকে কাজে লাগানোর দরকার রয়েছে। নিশ্চয়, কারণ হচ্ছে কৌশিকী অমাবস্যার গুরুত্বটা আমি এর আগেও আলোচনা করেছিলাম, তবুও বলবো। কারণ এই কৌশিকী অমাবস্যাতেও কিন্তু মা কৌশিকী তিনি কিন্তু এই রাহু, অর্থাৎ আমরা বলি না যে অরসুর, অর্থাৎ সেই অরসুর 2 অরসুর ছিল, শম্ভ এবং নিঃশম্ভ। সেই শম্ভ এবং নিঃশম্ভকে বধ করার উদ্দেশ্যে কিন্তু কিন্তু সেই রূপ ধারণ করেছিল যিনি হচ্ছেন মাতা কৌশিকী। অর্থাৎ এখানে পার্বতীর তার রূপ অর্থাৎ পরিবর্তন হয়েছিল এবং সেটা মাতা কৌশিকীর রূপ নিয়েছিল। এবং এর পিছনে অনেক রকমের কাহিনী রয়েছে, কারণ সেখানে সেই দেবতারাও কিন্তু একসময় অতিষ্ঠ হয়ে গেছিল সেই অসুর অর্থাৎ শম্ভ এবং নিঃশম্ভর অত্যাচারে। কারণ সেই শম্ভ এবং নিঃশম্ভ তারা কিন্তু বর পেয়েছিল। কার কার কাছ থেকে বর পেয়েছিল না, বিশেষ করে আমরা বলে থাকি বিভিন্ন ক্ষেত্রে যে আপনি যদি সঠিকভাবে নিষ্ঠার সঙ্গে কাউকে স্মরণ করেন এবং তার যদি ধ্যানে বসেন এবং তাকে যদি মুক্ত করতে পারেন, সে নিশ্চয় আপনাকে কোনো না কোনোভাবে ফল দেবেই। সেই রকমই শম্ভ এবং নিঃশম্ভ সেক্ষেত্রে কিন্তু তিনারাও ধ্যানে বসেছিলেন এবং সেই জন্য বলা হচ্ছে যে ব্রহ্মার কাছ থেকে তারা কিন্তু এই বর পেয়েছিলেন। অর্থাৎ ব্রহ্মা তাদেরকে বর দিয়েছিল, যে বরে বলছে যে তারা কোনো রকমের কোনো পুরুষ দ্বারা তারা কোনোভাবে হত হবে না, বা তাদের কোনো রকমের কেউ ধ্বংস করতে পারবে না, বা তাদেরকে কেউ কিন্তু ক্ষত করতে পারবে না। এটা একটা বর পেয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে পেয়েছিল কোনো নারী, যে নারী কোনো রকমের বলছে মাতৃগর্ভের থেকে জন্ম হয়েছে এই রকম কোনো নারী তাদেরকে কোনো রকমের নিধান করতে পারবে না, এবং এটা তাদের বর পেয়েছিল। এবং এই বর পাওয়ার পর তারা কিন্তু মানে তাদের অহংকার জেদ বেড়ে গেছিল। আমরা বারবার দেখেছি যে অহংকার এবং জেদ কিন্তু পতনের কারণ হয়। তাহলে এইগুলো আমাদের বিভিন্ন যে কাহিনীগুলো রয়েছে বিগত দিনের যে পুরাণের বিভিন্ন তথ্য, মানে এইগুলো কিন্তু দেখে দেখে আসছি এবং ঠিক একই রকম সেই অহংকার জেদ পতনের কারণ হয়ে যায়। সেই রকমই এই শম্ভ এবং নিঃশম্ভর মধ্যে চলে এসেছিল যে তারা তখন ভেবে নিয়েছিল যে এই রকম কোনো জাতক বা জাতিকা এই পৃথিবীতে এই ধরাধামে জন্মগ্রহণ করবে না যারা তাদেরকে নিধন করতে পারে। কিন্তু ক্ষণের মূলে কিন্তু সেই স্বয়ং মহাদেব অর্থাৎ শিব এবং পার্বতী, অর্থাৎ এখানে শক্তি এবং শিব তাদের অবস্থান অবশ্যই রয়েছে এই ধরাধামে, এবং সেখানেই তৈরি হলো। অর্থাৎ এই যে আমরা বললাম না যে অহংকার জেদের কারণে তারা যখন প্রচণ্ডভাবে অত্যাচার শুরু করেছিল দেবতাদের ওপর, এবং সেই দেবতারা অতিষ্ঠ হয়ে তারা কিন্তু কৈলাসে গিয়ে অবস্থান করলো, এবং কৈলাসে গিয়ে সেই শিব এবং পার্বতী অর্থাৎ পার্বতী এবং শিবকে যখন জানালো যে এইরকম আমাদের এই পরিস্থিতি, আমরা এখান থেকে কীভাবে বেরোবো, স্বয়ং শিব তখন বুঝতে পারলো পরিস্থিতিটা কী, এবং তারপরে কিন্তু পার্বতীকে ডেকে পাঠালো। এবং পার্বতী যখন আসলো স্বয়ং সবার মধ্যে পার্বতীকে বলেছিল যে কালী তুমি এখন দেখো কিভাবে এদেরকে এই সমস্যা এই বিপদ থেকে রক্ষা করা যায়। তখন স্বাভাবিক তার গায়ের বর্ণ সত্যি করেই কালো হয়ে গেছিলো। তার বিগত দিনের যে জন্ম বৃত্তান্ত সেগুলো আমরা দেখলে বুঝতে পারি। এবং তারপরে সে পার্বত্য কন্যা হয়ে মাতা পার্বতী রূপে কিন্তু তিনি জন্মগ্রহণ করেছিলেন।
এবং সেই তার গায়ের বর্ণ ছিল ভীষণভাবে কালো, এবং সেই অর্থাৎ তার মনের মধ্যে একটা কষ্ট পেয়েছিল, এবং সেই কষ্টের জন্য সে কিন্তু কাছাকাছি ছিল কিন্তু সরোবর। সেই সরোবরে গিয়ে সরোবরের তীরে বসে তিনি ধ্যানে মগ্ন হয়েছিলেন, এবং ধ্যানে মগ্ন হয়ে ধ্যান যখন সমাপ্তি হলো, তারপরে সেই সরোবরে যখন স্নান করলো, সেই স্নানের সময় তার দেখা গেল তার দেহকোষ, তার যে দেহকোষ ছিল কালো বর্ণ ছিল, সেই বর্ণ অর্থাৎ সেই দেহকোষ রূপান্তরিত হলো এবং উজ্জ্বল গাত্রবর্ণ তৈরি হলো। এবং এখান থেকে বলা হচ্ছে যে তার তখন যে নাম দেওয়া হয়েছিল তার মাতা কৌশিকী নাম, তার কারণ তার পুরোপুরি পরিবর্তন হয়েছিল, তার রূপের পুরো পরিবর্তন হলো এবং তার নতুন করে জন্ম হলো। এবং সেই জন্য বলা হচ্ছে এই মাতা কৌশিকী কিন্তু একমাত্র পেরেছিল, কারণ তিনি কোনো মাতৃগর্ভের থেকে তিনি জন্মগ্রহণ করলেন না, কিন্তু তার রূপের পরিবর্তন হলো এবং তার নতুন জন্ম হলো। কারণ আমরা দেখবেন যে সায়েন্সও একটা বলে, কারণ সায়েন্স দেখবেন যে বলে কোষ থেকে কোষের উৎপত্তি হয়, কোষ থেকে দেখবেন কোষের উৎপত্তি বিভিন্ন ক্ষেত্রে, এবং আমাদের যে জীবের পরিবর্তন হয়, জীবের নতুন জীব তৈরি হয় যে কোনো ক্ষেত্রে, সে মানুষ বা যে কোনো জীবের ক্ষেত্রে দেখবেন যে কোষ থেকে কোষের রূপান্তরিত হয়, এবং সেটাই হয়েছিল। এবং সেখানে যিনি মাতৃগর্ভে থেকে জন্মগ্রহণ করলেন না, কিন্তু তার যে সাজা, সেই সাজা কিন্তু শুম্ভ এবং নিঃশুম্ভ পেয়েছিলেন এই নির্দিষ্ট তিথিতে, যেটা হচ্ছে কৌশিকী এই অমাবস্যা তিথি। এবং এই কৌশিকী অমাবস্যা সেই জন্য বলা হচ্ছে এতটাই গুরুত্বপূর্ণ, বলা হচ্ছে এখানে বলছে স্বর্গ, নরক এবং মর্তে কিন্তু এই নির্দিষ্ট সময় ক্ষণিকের জন্য উন্মুক্ত হয়ে যায়, স্বর্গ, মর্ত এবং পাতালের পথ উন্মুক্ত হয়, এবং সাধকরা কিন্তু সেই নেগেটিভ এবং পজিটিভ এনার্জিকে কাজে লাগিয়ে তারা কিন্তু কঠিন থেকে কঠিনতম সমস্যার সমাধান করতে পারে। সেই জন্য এই কৌশিকী অমাবস্যার এত গুরুত্ব, কারণ ওই কৌশিকী অমাবস্যাতেই এই শুম্ভ নিঃশুম্ভ নামক যে অসুর ছিল, সেই অসুরকে মাতা কৌশিকী বধ করেছিলেন। আসলে আমাদের জীবনের ভালো দিকটাকে যদি দেবতার সঙ্গে তুলনা করা হয়, তাহলে আমাদের জীবনের নেগেটিভিটি অর্থাৎ মন্দ দিকটাকে আমরা কিন্তু অসুরের সাথে তুলনা করতে পারি। অর্থাৎ ভালো দিককে উন্নতি করতে হবে এবং মন্দ দিকটাকে ধ্বংস করতে হবে। এই সামনের কৌশিকী অমাবস্যায় সেই শুভক্ষণ কিন্তু, এবং সেই শুভক্ষণে আপনার জীবনের যে অসুর অর্থাৎ যে নেগেটিভ দিক, যে খারাপ দিক, সেটাকে ধ্বংস করার সময়। তাই জীবনের বিভিন্ন রকমের সমস্যায় যারা জর্জরিত, সেই সমস্যা থেকে কিছুতে বের হতে পারছেন না, বা ভাবছেন যে সমস্যার সমাধান যদি করি কৌশিকী অমাবস্যাতেই করব, কারণ শুনেছি আমার পরিচিত মানুষরা কৌশিকী অমাবস্যায় এসেছেন এবং ভীষণ রকমভাবে ভালো রেজাল্ট পেয়েছেন, তাদের প্রত্যেককে বলবো এই কৌশিকী অমাবস্যাতে কিন্তু সত্যি আপনারা কাজে লাগাতে পারেন। এবং তার জন্য আপনাদের কি করতে হবে, যেহেতু 2 তারিখে কৌশিকী অমাবস্যা, তার আগে একটু ফোন করে যোগাযোগ করতে হবে। স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার, অবশ্যই সেই ফোন নাম্বারে একটু কথা বলতে হবে। 9836410969 এই নাম্বারে কিন্তু ফোন করতে হবে। পাশাপাশি আরেকটি নাম্বার রয়েছে 8335805241, এই নাম্বারে ফোন করুন এবং আপনাদের জীবনের জটিল কঠিন সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কৌশিকী অমাবস্যায় যোগাযোগ করা, এবং কিভাবে আপনি হোমযজ্ঞে অংশগ্রহণ করবেন, কিভাবে গ্রহদোষ খণ্ডন করবেন, সব বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা করুন। তার পাশাপাশি চেম্বার তো প্রত্যেকটি জায়গায় রয়েছে, এবং আগামীকাল কিন্তু বহরমপুরের চেম্বার রয়েছে, অর্থাৎ মুর্শিদাবাদের চেম্বার রয়েছে। মুর্শিদাবাদের বন্ধুরা যদি কৌশিকী অমাবস্যাকে কাজে লাগাতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরও যোগাযোগ করার একটা প্রয়োজনীয়তা রয়েছে। এবং তার পাশাপাশি 2 তারিখ কিন্তু কৌশিকী অমাবস্যার জন্য যে কোনো মানুষ জীবনের যে কোনো জটিল কঠিন সমস্যার জন্য কিন্তু যোগাযোগ করতে পারছেন। পাশাপাশি কিন্তু অনলাইন কনসালটেন্সি সুবন্দোবস্ত কিন্তু আপনাদের জন্য রয়েছে, তবে একটু যেহেতু সময় সাপেক্ষ, মানে চেম্বারে আপনি চাইলে চলে আসতে পারবেন, কিন্তু অনলাইন কনসালটেন্সির ক্ষেত্রে 7টা দিন আপনাকে মিনিমাম অপেক্ষা করতে হবে। তাই আজ যদি আপনি ফোন করেন, নেক্সট উইকেই কিন্তু আপনার জন্য ব্যবস্থা থাকবে অনলাইনে কথা বলার এবং অবশ্যই যোগাযোগ করার, সেই সুযোগটাকে কিন্তু অবশ্যই আপনাদের কাজে লাগাতে হবে। অবশ্যই সামনের এই কৌশিকী অমাবস্যাকে কিন্তু আপনাদের কাজে লাগাতে হবে। তবে আজকে হাতে সময় একদম নিয়ে আমরা অনুষ্ঠান থেকে বিদায় নেব। তবে তার পাশাপাশি যারা এসেছেন গৌতমদার কাছে, যারা এসে উপকৃত, তারা কি বলছেন সেই বিষয়টা কিন্তু অবশ্যই শুনে নেব, আর তার সাথে গৌতমদাকে অনেক অনেক ধন্যবাদও জানাবো। নমস্কার, দেখতে থাকুন ডক্টর গৌতম শাস্ত্রী। আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা
কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা। তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুরু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম, ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন অবশ্যই? হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আছে সবাইকেই বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম অনুপ চন্দ্র। আমি স্যারের কাছে লাস্ট 3 বছর ধরে আসছি। আমি ক্যামেরা দাও। প্রথমবার আমি স্যারের যোগাযোগ পাই কোনো বন্ধুর মাধ্যমে, তারপরে আমি আবার স্যারের কাছে আসি। তারপরে আমি বিজনেস রিলেটেড সাথে সাথে কিছু ডিসকাস করি, যে আস্তে আস্তে আমার সব প্রবলেম সলভ হয়ে যায়। এখন আমি বিজনেস একটা ভালো জায়গায় দাঁড়িয়ে আছি। আমি সবাইকে একটা অনুরোধ করব কি আপনারা স্যারের কাছে একবার আসুন, নিজের প্রবলেমগুলো জানুন, সলিউশনগুলো জানুন। আশা করি একটু টাইম লাগবে কিন্তু সব প্রবলেমের সলিউশন পেয়ে যাবে। ধন্যবাদ। নমস্কার, আমি সুমন কুমার। আমি বজবজ থেকে এসেছি এখানে। আমি গৌতমবাবুর সঙ্গে মোটামুটি 2 বছর ধরে পরিচিত আছি। আর ওনার সঙ্গে পরিচয় হওয়ার পর আমার অনেকগুলো সমস্যা ছিল যে আস্তে আস্তে ঠিক হয়েছে, আর কটা সমস্যা এবং আছে এটাও মোটামুটি ঠিকঠাক পথে যাচ্ছি আমি। আর আজকে আমি এই অনুষ্ঠানে এখানে কাঁচাপাড়ায় এখানে এসেছি। আমি এখানে এসে পুজোতে সম্মিলিত হলাম, আর খুব ভালো লেগেছে। আর আশা করি আমার যেগুলো সমস্যা আছে সেগুলো মিলে যাবে। আর খুব ভালো লেগেছে এখানে এসে। আর গতবারে ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি জয়িতা গুহু। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম।
তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী। ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি। মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি পিয়ালি মণ্ডল বলছি। আমি গত ছ মাস ধরে খুব সমস্যার মধ্যে ছিলাম, এত সমস্যার মধ্যে ছিলাম যে আমি কি করবো ঠিক করতে পারছিলাম, ভীষণ ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম। তো এই সময় আমার এক ফ্রেন্ড ডক্টর গৌতম শাস্ত্রীর কথা বললেন যে ওনার কাছে যেতে পারিস, ওনার কাছে গেলে তো সমস্যাগুলো হয়তো সমাধান উনি করে দিতে পারে। তো আমি ওর ফ্রেন্ডের কথা অনুযায়ী একদিন ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলাম। ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আসার পরে তো আমার সমস্যাগুলো বলার আগে উনি দেখে আমাকে আমার সমস্যাগুলো সব বলে দিল যে কী হবে, কী হচ্ছে না হচ্ছে, আমি কিসের জন্য এত সমস্যার মধ্যে রয়েছি। তো উনি বললো যে সঠিকভাবে যদি একটি রেমেডি ধারণ করা যায় তাহলে হয়তো সমস্যার সমাধানগুলো হতে পারে। তো আমি ওনার কথাই অনুযায়ী সঠিক রেমেডি ধারণ করলাম। রেমেডি ধারণ করার পরে দেখলাম যে আমার সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাচ্ছে। তো আমার এখন আগের থেকে অনেক ভালো আছি, ভীষণ ভালো আছি, ভীষণ ভালো রাখছি, পরিবারও সবাই ভালো আছে। আমার যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো আর হচ্ছিল না। তো উনি আমার অনেক উপকার করেছেন, ডক্টর গৌতম শাস্ত্রী আমার অনেক উপকার করেছেন। তো আমি চাইবো যে আপনারাও আসুন, আপনারা এসে আপনাদের সমস্যাগুলো বলুন যে আপনাদের কী কী সমস্যা হচ্ছে না হচ্ছে, যাতে আপনাদের পাশে উনি দাঁড়াতে পারে, আপনাদের সমস্যাগুলো যাতে উনি সমাধান করতে পারে। আমি চাইবো যে আগামী দিনগুলোতেও ডক্টর গৌতম শাস্ত্রী যেন আমার পাশে এরকমভাবে থাকে, আমার সমস্যাগুলো যেন সমাধান করতে পারে। আমি আর অসংখ্য 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 ধন্যবাদ জানাই ডক্টর গৌতম শাস্ত্রীকে যে উনি এইভাবে আমার পাশে থেকেছেন, আমাকে একটা সমস্যার সমাধান করেছেন। তো অসংখ্য 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 ধন্যবাদ। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলো সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো। তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাঁচরাপাড়া চেম্বারে। কাছাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না আপনার কাজ হয়েছে এটাই বলতে চাইছেন, তাই তো? আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য।
এর আগে আমি অনেক জায়গায় গেছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতে এর থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে, মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রী চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে জিজ্ঞাসা করতে করতে তখন দাদার কাছে এসে, আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরও সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও গোল্ড মেডেলিস্ট ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।